ফুটবলের অনেক গতি বেড়ে গেছে, এখন ফুটবল জেতার জন্য খেলতে গেলে টেম্পো অনেক হাই লাগে। জামাল অনেক স্লো হোল্ডিং এবং অনেক স্লো করে ফেলে। ফুটবল যদি খেলতে হয় ওই জায়গার মানে অনেক বেশি ডিফেন্ডিং এবং অ্যাটাকিং থাকতে হয়। জামালের মধ্যে এটা এখন ধার কমে গেছে, যার জন্য এখন সে কোনো বড় টিমেও খেলতে পারে না, বা আগে যে ন্যাশনাল টিমের কোচ তারা মেন ম্যাচে একটাতেও কিন্তু তাকে নামানো হয়নি, শুধু প্র্যাকটিস ম্যাচগুলোকে তাকে রাখতো। কেন রাখতো সেই কোচই জানে, বা আমি বুঝি না। আমার টিমে হলে তো আমি খেলাতামই না। নতুন কোচ টমাস তুলি যদি ওর মনে করে যে এই বয়সেও যদি ওর কাছে সার্ভিস পেতে পারে, তাহলে সেটাও ওর সময়ের ব্যাপার। টমাস তুলি যদি লিগ ম্যাচ দেখতে, একটা কোচের জন্য সবচেয়ে বড় পরীক্ষার জায়গা হলো লিগ ম্যাচ দেখা। লিগের যত বড়গুলি ম্যাচ দেখতো, তাহলে বুঝতে পারতো যে জামাল কি পারফর্ম করছে বা ওর সতীর্থরা কী করছে, ওর ওখানে খেলার দরকার, বা ওই জায়গায় আমাদের বাংলাদেশে কারা আছে, তারা ওর চেয়ে বেটার কিনা। তাহলেই তো এখানে সার প্রমাণ বের হয়ে যায়, এবং সেই জায়গায় যারা মিডফিল্ড খেলছে তারা সবাই বেটার, তাহলে জামাল টিমে আসবে কীভাবে? যারা খেলবে সবসময় দেশের জন্য খেলবে এবং টিম জেতার জন্য খেলতে হবে, তাহলে তাকে রিপ্লেসমেন্ট হিসাবে চিন্তা করা যেতে পারে। হ্যাঁ, এক্সপিরিয়েন্স প্লেয়ার রেখেছে, অভিজ্ঞতার দরকার হয় টিম হ্যান্ডেলিং করার জন্য। আমরা আমাদের বসুন্ধরা টিমে রেখেছি বা বাংলাদেশ টিমে দেখেছে আগে, যে 15 মিনিট 20 মিনিট 25 মিনিট আছে, তখন প্লেয়ার রেস্ট দিয়ে তখন তুমি নামালে, যে ও এক্সপিরিয়েন্সটা কাজে লাগায় এবং টিমকে লিড অবস্থায় ধরে রাখতে পারে বা ওইটা কিছু সার্ভিস দিতে পারে। আমি 11-এ তাকে চিন্তা করছি না, বা হয় না ওর পারফরমেন্সে। যে বাংলাদেশ টিম নিয়ে এখন তার করার কিছু নাই, এটা তার রেডিমেড টিম করা। আপনি হলো আমি হলো তাই করতাম, যারা আমার সহযোগী আছে তারা যেহেতু জানে, তাদের ইনফরমেশন নিয়ে নিজেকে পরখ করা। তো সেখানে যদি নিজে কিছু করতে চায়, তাহলে একটা টিমের জিনিসটা যেটাকে বলে ব্রেকিং ডাউন হবে। তো সেই জায়গা থেকে যদি এই ডিসিশনগুলি আসে, তখন তার জন্য প্রবলেম হয়ে থাকে। তাই জন্য তার পুরো ব্যাকগ্রাউন্ড ইতিহাস এবং তারা সহকর্মী যে অ্যাসিস্ট্যান্ট কোচ ম্যানেজার যারা আছে এবং তাদেরকে নিয়ে এই উৎফুল্ল এবং প্রাণবন্ত প্র্যাকটিস আমি দেখেছি। আমাদের মাঠেই প্র্যাকটিস করেছে বসুন্ধরা টিমে যাওয়ার আগ পর্যন্ত, এবং সবার সাথে দেখেছি খুব তাড়াতাড়ি। এটা একটা বড় কোচের বড় প্রাপ্তি, যেটাকে খুব তাড়াতাড়ি টিম বন্ডিং তৈরি করতে পারা, এবং টিম বন্ডিং তৈরি করতে পারলেই তখন এটা কিন্তু বলা যাচ্ছে না যে আপনি যে বলেছেন এই 10 দিনের ব্যাপারে, এবং সে নিজেও বলেছে 15 দিনের জন্য একটা ইন্টারন্যাশনাল টিম তৈরি করা, যেটা জুনিয়র টিমও না, ইন্টারন্যাশনাল টিম করা। কিন্তু অ্যাডভান্টেজ এখানেই আছে, থমাস ডলি যাদের সাথে খেলতে যাচ্ছে সেই টিম হলো সান ম্যারিনো হলো ফিফার সবচেয়ে লাস্ট টিম, যেটাকে বলে। কিন্তু সান ম্যারিনোকে পিছিয়ে রাখার সুযোগ নেই, তারা কিন্তু রোমানিয়া অস্ট্রিয়া দলের মতো খেলে, এবং ওরা যে জায়গায় ওদের যে দেশ, যেই জায়গা তার পারিপার্শ্বিকতা, সবাই কিন্তু ইউরোপের টপ লেভেলের টিম। এবং ওখানে যখন ফিফা এই যে র্যাঙ্কিং এবং এই যে গ্রুপিং করা হয়, তখন কিন্তু ওরা স্পেন, জার্মান, ইতালি, তারপরে যুগোস্লাভিয়া সবার সাথে কিন্তু খেলতে হয়। সেখানে তারা হারে, কিন্তু হারা তো বড় জিনিস না, সেখানে তাদের এক্সপিরিয়েন্সগুলো কিন্তু অনেক বেশি কাজ করে। তো বাংলাদেশ মনে করলেই সবাই মনে করছে, এবং প্রত্যাশা অনেক বেশি যে যাবো আর আমরা ওই 6-7 গোলে জিতে যাব, এটা ভুল ধারণা। ফুটবল মাঠে খেললে আমি আগে বলেছি র্যাঙ্কিং দিয়ে কাজ করে না, র্যাঙ্কিং প্রেজেন্ট পারফরমেন্স ইন দ্য ফিল্ড, তখন কার কী অবস্থা মানসিকতা এবং তখন কি খেলছে, কি চ্যালেঞ্জ নিচ্ছে, সেটা বড় ব্যাপার হয়ে থাকে। সেই জন্য দলের জন্য একটু টাফই হবে।